নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। বিজেপি জিতছে নাকি তৃণমূল কংগ্রেস জিতছে, এটাই এই মুহূর্তের লাখ টাকার প্রশ্ন। আপনারা সকলেই জানতে চান যে আসলে এবারের ভোটে কি হতে যাচ্ছে, কিন্তু আমি এবারের ভিডিওতে কোনো ওপিনিয়ন পোল নিয়ে আসিনি। আপনারা লক্ষ লক্ষ দর্শক যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমার ভিডিওতে তথ্য পাওয়া যায়, আমি ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স নিয়ে কথা বলি। আজকে ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স একেবারে 2021-এর ভোট, 2024-এর ভোট, এবার কি হয়েছে সমস্ত তথ্য নিয়ে বিশ্লেষণ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের থেকে ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে। শুধুমাত্র গরম গরম কথা নয়, একেবারে তথ্য নিয়ে আপনাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করব যে বিজেপি কেন কমফোর্টেবল পজিশনে রয়েছে এবং কেন মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন এবং তার এই যে গরম গরম বক্তব্য, তিনি যে একটি ধর্মকে আক্রমণ করছেন, বিভিন্ন রকম গন্ডগোল পাকানোর চেষ্টা করছেন, অনেক সময় সেনাবাহিনীকে আক্রমণ করছেন, কেন করছেন, আসলে তার পায়ের তলার মাটিটা কেন সরে গেছে। দেখুন, আপনারা সকলেই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 15 বছর ক্ষমতায় আসেন। এই 15 বছর ক্ষমতায় থাকার ফলে যে মারাত্মক অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয়েছে, প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয়েছে, এটা তো সত্যি আপনারা সকলেই জানেন এবং মানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র এই মুহূর্তে ভাতা এবং তোষণের রাজনীতি করছেন, যার ফলে সমাজের একটা শ্রেণীর কাছে কিছু পয়সা পৌঁছলেও তারা কিন্তু খুব সুখ স্বাচ্ছন্দ্যে আছেন এমনটা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণত কোর ভোটার বলা হয় মুসলিম এবং মহিলাদের। এই মুসলিম এবং মহিলাদের মধ্যে তিনি কি করতে পেরেছেন? মহিলাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, কেউ কেউ 1500-1700 টাকা করে পাচ্ছেন ঠিকই, কিন্তু এই 1500-1700 টাকা করে তো সংসার চলে না। আপনি যদি স্বামীর যুবসাথী অর্থাৎ 1500 টাকা এবং অ্যাভারেজে 1500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার যদি ধরি, 3000 টাকায় সংসার তো চলে না। 3000 টাকায় আপনি কোনো রকমে গ্রামগঞ্জ এলাকায় সারভাইভ করে যেতে পারেন শুধুমাত্র ডাল ভাত খেয়ে, কিন্তু এটা দিয়ে তো কেউ খুশি থাকতে পারে না। এবং তারপর মহিলারা আজকে তো বুঝেছেন অভয়াকাণ্ডের পর, সন্দেশখালীর ঘটনার পর, তমন্না খাতুনের ঘটনার পর, যে এ রাজ্যে মহিলারা সুরক্ষিত নন। একজন মহিলা মুখ্যমন্ত্রী বলছেন যে রাত 8টার পর মহিলারা বেরোবেন না। আপনারা শিফট বদল করতে বলছেন মহিলাদের। আমি মহিলাদের বলবো আপনারা শিফট বদল করবেন না, সরকারটাকে বদল করুন। এবং মানুষ সেটা বুঝছেন, মহিলারা এবার বুঝতে পারছেন যে তাদের মেয়েদের নিরাপত্তা নিয়ে অভাব রয়েছে, মেয়েদের এবং মায়েদের যারা বৃদ্ধ, এ রাজ্যে তো 8 থেকে 80 কোনো মহিলা সুরক্ষিত নয়। এবং মুসলিমদের আজকে কি উন্নতি করতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আজকে কটা নতুন মুসলিমদের জন্য হাসপাতাল হয়েছে, কটা মুসলিমদের জন্য নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে, শুধুমাত্র মুসলমান ইমাম মুয়াজ্জিমদের তিনি ভাতা দিচ্ছেন। তাতে কি মুসলমানদের কোনো উপকার হচ্ছে? আজকে কি এ রাজ্যে মুসলমানরা শিক্ষার জায়গায় হোক বা চিকিৎসক নতুন মুসলমান তৈরি হচ্ছেন? তারা কি IAS IPS হতে পারছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনে উঁচু তলায় IAS DM SP কজন মুসলমানের উপরে ভরসা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এটা তো মুসলমান সমাজের মানুষরাই আজকে প্রশ্ন করছেন। আজকে মুসলমান সমাজ যদি খুব খুশি হতো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে, তাহলে আজকে হুমায়ুনের কবিরের দলে এত ভিড় হতো না। আজকে মালদা মুর্শিদাবাদে হুমায়ুন কবির যেভাবে জনপ্রিয়তা বাড়িয়েছেন, এটা তো স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মারাত্মক অ্যান্টি ইনকামবেন্সি রয়েছে। আজকে IAS এর বিভিন্ন জায়গায় সাফল্য পাচ্ছে, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট তারা কাটবে। মুসলমানরা তো আর বিজেপিকে তো কয়েক শতাংশ 1-2% ভোট দেয়, এটা তো রিয়ালিটি। স্বাভাবিকভাবে এই অ্যান্টি ইনকামবেন্সি যেটা রয়েছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের ভোটে ভয়ের একটা বড় কারণ। আরেকটা বড় কারণ হচ্ছে, যেটা সব থেকে বড় কারণ, সেটা হচ্ছে ইলেকটোরাল অ্যারিথমেটিক। এই যে ভোটের যে গণিত, এই ভোটের সাধারণ পার্টি গণিত বলে দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভারতীয় জনতা পার্টির অর্থাৎ তৃণমূলের সঙ্গে বিজেপির যে ভোটের ফারাক ছিল, সেই ভোটের ফারাক শেষ হয়ে গেছে এবং বিজেপি অনেকটা এগিয়ে গেছে। কিভাবে এটা হলো? দেখুন, SIR এর সময় প্রায় 60 লক্ষ নাম বাদ গেল। তার বেশিরভাগটাই ছিল ভুয়ো ভোটার, ডবল এন্ট্রি ভোটার এবং খাতায় কলমে শুধুমাত্র ভোটার, ফেক ভোটার যাদেরকে আমরা বলি, যারা ভোটারই নন, একটা ভুলভাল নাম জাস্ট খাতায় কলমে তুলে দেওয়া হয়েছে। এবং তা সব থেকে বড় অংশটা ছিল মৃত ভোটার। এই মিলিয়ে প্রায় 58-60 লাখ মতো নাম বাদ গেছে এবং সর্বমোট তারপর আরও 30 লাখ অ্যাডজেসেন্ট
যখন হলো, অ্যাডজুডিকেশন যখন শেষ হলো একেবারে, এবং এখন দেখা যাচ্ছে সব মিলিয়ে প্রায় 91 লক্ষের কাছাকাছি মানুষের নাম বাদ চলে গেছে। ভাবতে পারছেন এই যে বিরাট সংখ্যা। 2021-এ ভারতীয় জনতা পার্টির সঙ্গে তৃণমূল কংগ্রেসের ভোটের 2021-এ তফাৎ কত ছিল? 80 লাখ, তাই তো? এই 80 লাখ থেকে তো আরও প্রায় 11 লাখ মতো বেশি ফারাকটা তো শেষ হয়ে গেছে, বরং 11 লাখ ফারাক আরও বেশি তৈরি হয়েছে। মানে এই ফারাক যেটা তৈরি হয়েছে 2021 থেকে এই এখন 2026-এ, তাতে বিজেপি তো এগিয়ে গেল। ফারাক 80 লাখ, নাম বাদ গেছে 91 লাখ। এর মধ্যে বেশিরভাগ হচ্ছেন তো মমতা বন্দ্যোপাধ্যায় এই বোগাস ভোটের ফায়দাটা নিতেন। আজকে রাজ্যে শাসক দল ক্ষমতায় আছে, পুলিশ প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ট্রোলে। 2021 এবং 2024 দুটো ভোটেই পুলিশের ভূমিকা তো কেমন ছিল আমরা সকলেই জানি। স্বাভাবিকভাবেই তারাই ছাপ্পা দিয়েছে, তারাই রিগিং দিয়েছে। যদি আমরা এটা বলি যে এ রাজ্যে বিজেপি কোনো একটি আসনে ছাপ্পা ভোট দিয়েছে, তাহলে ছাগলেও হাসবে। কারণ এটাই চিরাচরিত রীতি, এটাই সিস্টেম, এটাই হয়ে আসেছে যে যে যখন শাসক থেকেছে সে নিজের ক্ষমতার অপব্যবহার করে ছাপ্পা দিয়েছে, সায়েন্টিফিক রিগিং করেছে, বিভিন্ন রকমের রিগিং করেছে। এবার যেটা দেখা যাচ্ছে ইলেকটোরাল রোলে এসআইআর হওয়ার পরে, এবং বেশিরভাগই তো মুসলমান ভোটের নাম বাদ গেছে, এরকমটা মিডিয়ায় রিপোর্ট আসছে। এবং এই মুসলমান ভোট কোন মুসলমান ভোট? যারা বাংলাদেশি মুসলমান ভোট। এরা তো কোনোদিন ভারতীয় জনতা পার্টিকে পছন্দ করে না, এদেরকে ভোটও দেয় না, বিজেপির নেতারা তো বলেছেন। ফলে এই যে ভোটিং প্যাটার্ন যেটা রয়েছে, প্যাটার্ন, মুসলিম আর মহিলা, এই ভোটিং প্যাটার্নটা একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদটা ডেকে এনেছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান আর মহিলাদের উপরে ভর করে জিতছিলেন। মহিলাদের বিষয়টা তো আপনারা বললামই আপনাদেরকে যে কি হয়েছে পুরো বিষয়টাতে, কিভাবে সন্দেশখালী, অভয়াকাণ্ড, এবং সবথেকে বড় বিষয় যেটা আমি বলতে চাই, আমি বিভিন্ন ন্যাশনাল মিডিয়াতে আমি এই কথা বলেছি, এবং যেখানে যেখানে আজ তাক সহ বিভিন্ন জায়গায় যেখানে আমার ইন্টারভিউ নেওয়া হয়েছে বা আমাকে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে ডাকা হয়েছে, আমি বলেছি যে বাংলাদেশের পর বাংলাদেশের ঘটনা হিন্দুদের জন্য কিন্তু অ্যালার্মিং হয়ে গেছে। বাংলাদেশে যেভাবে দীপু দাস এবং তার আগে পরপর যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে একের পর এক, সরকার পতনের পর হিন্দুদের নির্যাতন, হিন্দুরা বুঝতে পেরেছে আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে মুসলমান জনসংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এবং পুরোটাই একটা প্ল্যান মাফিকভাবে বৃদ্ধি করা হচ্ছে, যেভাবে প্ল্যান মাফিকভাবে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি বদলে দেওয়া হয়েছে, এটা কিন্তু হিন্দুদের জন্য একটা ভয়ানক সতর্কবার্তা। কাশ্মীরে যা হয়েছে পশ্চিমবঙ্গেও মুসলমান জনসংখ্যা বৃদ্ধি পেলে সেটাই হবে। এটা তো একটা ফিয়ার ফ্যাক্টর, এবং এই ফিয়ার ফ্যাক্টরটা তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে মমতা বন্দ্যোপাধ্যায় 2008 সালে সংসদ ভবনে দাঁড়িয়ে ডেপুটি স্পিকারের মুখের উপরে কাগজ ছুড়ে দিয়েছিলেন, বলেছিলেন যে সিপিএম অনুপ্রবেশ করাচ্ছে, বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর সিপিএম যা করছিল তার থেকে বেশি সেই কাজ করছেন। সিপিএম এত উলঙ্গভাবে তোষণ করেনি, সিপিএম অবশ্যই তোষণ করেছে, কিন্তু সামনে ওটা স্বীকার করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রকাশ্যে স্বীকার করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে উস্কানি দিচ্ছেন, বলছেন 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে, এবং জাজেদের 12টা বাজিয়ে দিচ্ছেন। তারপরেও কেন সুপ্রিম কোর্ট চুপ আমি জানি না। কিন্তু মূল বিষয়ে আমরা ফিরে আসি, সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যে জিতেছে, তৃণমূল কংগ্রেসের যে ফারাকটা বিজেপির সঙ্গে, এই জয়ের যে ফারাক, এটা 114টা আসনে সীমিত হয়ে আছে। 114টা আসন রয়েছে যেখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির ফারাক অনেকটা বেশি, মার্জিন সব থেকে বেশি রয়েছে 114টা আসনে, ওয়ারাস বিজেপির 35টা আসনে মার্জিন অনেক বেশি। ফলে বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস যে জেতে, তৃণমূল কংগ্রেস এই 114টা সিটের উপরে মার্জিনটা বাড়িয়ে নিয়েছে। এটা তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় বিপদের কারণ এখানে ভুয়ো ভোট, ছাপ্পা ভোট, এগুলোর মাধ্যমেই তো তৃণমূল কংগ্রেস জেতে। যেমন ধরুন মালদা মুর্শিদাবাদের কিছু সিট আছে, কলকাতার সিট আছে, দক্ষিণ 24 পরগনার সিট আছে। আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 2024-এর নির্বাচনে 7 লাখ মার্জিনে জিতেছেন। সেটা কিভাবে জিতেছেন ওখানকার ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলে দিতে পারে। আমরা তো জানি সেই কথা, যে কিভাবে রিগিংটা হয়েছে, কিভাবে ভুয়ো ভোট ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এখন তো সেসব অতীত হয়ে গেছে। এসআইআর কমপ্লিট হয়ে গেছে, তারপর কোথাও 40,000, কোথাও 70,000, কোথাও 35,000 এইভাবে নাম বাদ গেছে। এতটা জল মিশিয়ে রেখেছিল তৃণমূল কংগ্রেস।
এবং এই 114টা সিটের যদি আমরা হিসেব করি, আমরা 2021 আর 2024-এর যদি হিসেব দেখি, তাহলে তৃণমূল কংগ্রেস 114টা আসনে 55.8 লাখ 55,80,000 মার্জিন বৃদ্ধি করেছিল। এটা 2024 সালের হিসেব বলছি, একেবারে লেটেস্ট হিসেব আপনাদেরকে দিচ্ছি। এবং এটা তাদের মার্জিনের 10%, টোটাল মার্জিনের 10% বৃদ্ধি করে ফেলেছিল। 2021-এ তৃণমূল কংগ্রেস 65 লোকের লক্ষ ভোটের ব্যবধান তৈরি করতে পেরেছিল এই 114টা আসন থেকে। এবং বিজেপি যে 35টা আসন থেকে ব্যবধান তৈরি করতে পেরেছে, যেটা বিজেপির বড় ব্যবধান রয়েছে, এটা বিজেপির মাত্র 5,50,000 ভোটের ব্যবধান ছিল। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের তো 41 থেকে 45-এর মধ্যে, যখন যতটা ছাপ্পা দিতে পারে তৃণমূল কংগ্রেস 41 থেকে 45-এর কাছাকাছি থাকে। আর বিজেপির একটা 38 থেকে 40% ভোটের একটা একদম ফিক্সড ভোট রয়েছে, একদম ফিক্সড ভোট ব্যাংক। 38 থেকে 40, 41, 42 অবধি এটা অতীতে গেছে এবং সেটা তৃণমূল আমলে গেছে। এত প্রভাব, এত প্রতিকূলতা, প্রতিষ্ঠান বিরোধিতা তো আছে, কিন্তু পুলিশ প্রশাসন তো আর বিজেপিকে হেল্প করে না কখনোই, না ডিএম করে, না এসপি করে, না বিডিও করে, সেটা আপনারা সকলেই জানেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বিরোধিতা সত্ত্বেও, শুধুমাত্র প্রতিষ্ঠান বিরোধিতা হওয়া, হিন্দু ভোট ব্যাংক এবং যে মানুষগুলো চান এ রাজ্যের প্রকৃত উন্নয়ন হোক, অর্থাৎ মানুষের ভোটের উপরে ভরসা করেই বিজেপি কিন্তু 38 থেকে 40%, 41% অবধি ভোট পায়। মাত্র 4-5% ভোটটা বাড়ানোর প্রয়োজন। আপনাদের কি মনে হয় যে এই ভোট, এই যে মার্জিন যেটা তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির রয়েছে 4-5%, এটা কি এখনো বেঁচে আছে এসআইআর হওয়ার পর? একদম ক্যালকুলেশন করে বলছি, ওই মার্জিনটা তো শেষ হয়ে গেছে। এবং তারপর অভয়ার ঘটনা রয়েছে যেগুলো মানুষকে নাড়া দিয়েছে, নিরাপত্তার বিষয় আছে, অনুন্নয়নের বিষয় আছে। তৃণমূল কংগ্রেস তো সব থেকে বেশি উন্নয়ন করে ফাটায়। তৃণমূল কংগ্রেসের জমানায় উন্নয়ন তো রাস্তায় দাঁড়িয়ে আছে। এ কোন উন্নয়ন? আমরা জানতে চাইছি। রাস্তায় তো আমরা উন্নয়ন দেখতে পাচ্ছি না, রাস্তায় আমরা গর্ত দেখতে পাচ্ছি। আমাদের মনে হয় ওই একটা পুরনো কথা আছে না, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, চাঁদ যেন ঝলসানো রুটি। তো রুটির অভাবে পশ্চিমবাংলার মানুষের পেট কিন্তু কাঁদছে। আর চাঁদের যে গর্তগুলো, আমরা পশ্চিমবঙ্গের রাস্তায় এখন চাঁদের মতো গর্ত দেখতে পাই। চাঁদে যেমন গোল গোল গর্ত, পশ্চিমবঙ্গের রাস্তায় পুরোটাই গর্ত। রাস্তায় আলো জ্বলে না রাত্রিবেলায় এখানে, এবং সেই আলোর অভাবে রাস্তায় কারা ঘুরে বেড়ায়? অসামাজিক দুষ্কৃতীরা ঘুরে বেড়ায়। মানুষ রাস্তায় হাঁটতে ভয় পায়। আজকে বাবা তাদের মেয়েদেরকে স্কুল কলেজের বিকেলবেলায় তো তাদের টিউশনি যেতে হয়, টিউশনি পাঠাতে ভয় পায়। মা সবসময় চিন্তা করে মেয়েটা যখন তার ডিউটি সেরে বাড়ি যতক্ষণ না ফিরছে মায়ের বুক দুরু দুরু করে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা হয়ে এই পরিস্থিতি সৃষ্টি করেছেন। আজকে যখন মহিলাদের সঙ্গে কোনো খারাপ ঘটনা ঘটে, সেই মহিলাদেরকেই খারাপ বলা হয়। আজকে একেবারে শুরু থেকে আপনাদেরকে বলি, কখনো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ওটাকে রেপ বলবেন না, ওটাকে প্রেগনেন্ট বলবেন না, লাভ অ্যাফেয়ার বলবেন? এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যারা নিগৃহীত হন তাদেরকেই খারাপ বলেন। আপনি দুর্গাপুরের ছাত্রীর ঘটনাটা দেখুন না, বলছিলেন রাত 8টার পর বেরোনোর কি দরকার ছিল। অভয়াকাণ্ডের পরেও তিনি পরামর্শ দিয়েছেন মেয়েদের যেন রাত্রিবেলা শিফট না দেওয়া হয়। তারপর কি এখন মেয়েদের রাত্রিবেলায় আরজি কর হাসপাতালে শিফট দেওয়া হয় না? খোঁজ নিয়ে দেখুন তো, এখনও দেওয়া হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা দিতে পেরেছেন? আরজি কর হাসপাতালে সব জায়গায় সিসিটিভি লাগানোর কথা ছিল, সব জায়গায় কি সিসিটিভি কাজ করে? খোঁজ নিয়ে দেখুন নিজেরা না। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ আছে, তাতে বিজেপি এবার একেবারে খুব সহজভাবে ক্ষমতায় চলে আসবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্যবধানটা তৈরি করেছেন ভোটের মধ্যে, বলেন না আমরা এত হাজার হাজার ভোটে এই সিটে জিতব, তো সেই ব্যবধানটা তো সব থেকে বেশি ব্যবধান আসে হচ্ছে মুসলিম সিট থেকে। এবং মুসলিমদের ভোট তো অনেকটাই কেটে গেছে, যারা বহিরাগত মুসলিম ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় বলছি বহিরাগত, অর্থাৎ বাংলাদেশ থেকে আগত মুসলমান যারা ছিলেন, যারা ভারতবর্ষের আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী, নিয়ম অনুযায়ী যারা অবৈধ অনুপ্রবেশকারী, তারা তো এসআইআরে বাদ হওয়ার পর বিরাট গণ্ডগোলের জায়গায় আছে এই তৃণমূল কংগ্রেস। এবং আরেকটা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জিততেন সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় পুলিশকে কাজে লাগিয়ে তিনি ছাপ্পা রিগিংয়ে করিয়ে দিতেন, এবং পুলিশকে ব্যবহার করে যেখানে বিজেপির সংগঠনকে দুর্বল করার চেষ্টা করেছেন সেই সমস্ত জায়গা
গুলো অনেকটা রিভাইভ হয়ে গেছে। এবার আর পুলিশ প্রশাসনকে তিনি কাজে লাগাতে পারছেন না। একটু বেগরবাই করলেই ওসি থেকে শুরু করে এসআই হোক, যেই হোক না কেন, এমনকি জেলা শাসক হতে পারে, ইলেকশন কমিশন দেখছেন একেবারে পরপর কিভাবে সাসপেন্ড করছে। একটু খুঁত বেরোলেই চাকরিতে লাল কালি দাগ পড়ে যাবে। আর আপনারা কি মনে করেন আমলারা এটা ভয় পান না? আমলারা তো বুঝতে পেরেছেন এবার ইলেকশন কমিশনের মনোভাবটা কীরকম। বহু জায়গায় ভালো অফিসার বসানো হয়েছে, কিন্তু রাতারাতি তো আর সবাই ভালো হয়ে যাবেন, নতুন ভালো অফিসার আমদানি করা যাবে এমনটা তো নয়, তাই না? কিন্তু যে অফিসারই আছে তাদেরকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য ইলেকশন কমিশন যথেষ্ট চেষ্টা করছে। ইলেকশন কমিশন বুঝতে পেরেছে, ইলেকশন কমিশন জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন ম্যানেজমেন্টের মধ্যে, ইলেকশনের মধ্যে কোথায় কোথায় জালিয়াতি করেন। এই যে আপনারা জানেন যে যখন ভোটটা শুরু হয় সকালবেলা 8টা-9টার পরেই, আপনারা দেখবেন 10টা, 11টা, 12টার পর থেকেই যারা তৃণমূলের বুথের ভিতরে এজেন্ট থাকে, এই বুথের ভিতরের এজেন্টরা হঠাৎ করে ভূত হয়ে ওঠে। হঠাৎ করে তারা দুপুর গড়ালেই তাদের মাথা খারাপ হয়ে যায়, কিভাবে ছাপ্পা দেবো। কখনো লাইনের মধ্যে ভুয়ো ভোটার ঢোকানো হয়, কখনো নিজেরা বলে এবার থেকে আমরা ছাপ্পা দেবো, অনেক হয়ে গেছে। তাই এই এজেন্টরাই যে ছাপ্পা দেওয়ার কারিগর, এই এজেন্টরাই যে বদমাইশি করার কারিগর। এবং এবার তো বলা হচ্ছিল নাকি এজেন্টরা স্পাই ক্যাম লাগিয়ে নেবে, এজেন্টরা ক্যামেরা লাগিয়ে নেবে, বুঝতে পারবে কে কোথায় ভোট দেবে, এরকমভাবে ভয় দেখানো হচ্ছিল। আপনারা সেটা জানেন। তাই এখন ইলেকশন কমিশন মোটের উপর সিদ্ধান্ত নিয়েছে, এবং সিদ্ধান্ত কয়েকদিন পরে নির্দেশিকা আকারেও চলে আসবে, যে বুথের ভিতরে কোনো রাজনৈতিক দলে এজেন্ট থাকবে না, বাইরে থাকবে। সেখানে তারা এন্ট্রি করবে, তাদেরও তো এন্ট্রি করতে হয়, কত মানুষ ভোট দিলেন না, বাইরে থেকে এন্ট্রি হবে, ভিতরে ঢুকবে, ভিতরে শুধু প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার থাকবে। যেখানে ভোট হয় সেখানে দাদাগিরি মাস্তানি করার আর জায়গা থাকবে না। এবং ভারতীয় জনতা পার্টিও এবার বুঝে গেছে যে ডামি ক্যান্ডিডেট দিতেই হবে। তৃণমূল কংগ্রেস কি করে, একটা তৃণমূল কংগ্রেসের অরিজিনাল এজেন্ট থাকে, আর একটা দুটো থাকে ডামি ক্যান্ডিডেট। এখানে কি হয়, তারা একটা মনস্তাত্ত্বিক ভয় দেখানোর চেষ্টা করে, একটা মেন্টাল এফেক্ট তৈরি করার চেষ্টা হয় যে আমরা সংখ্যায় বুথের মধ্যে বেশি আছি। সে জায়গায় দাঁড়িয়ে এবার কিন্তু ভারতীয় জনতা পার্টি, আমার কাছে যতদূর খবর আছে বা আমি যতদূর জানি, এবং যেটা হতে চলেছে আপনারা মিলিয়েও নেবেন, ভারতীয় জনতা পার্টিও একটা করে ডামি এজেন্ট দেবে। একদম শেয়ানে বুথের ভিতরে এবারে লড়াই হবে, একদম শেয়ানে। কোনো মোবাইল নিয়ে যেতে দেবে না। আপনি মোবাইল নিয়ে গিয়ে গন্ডগোল করবেন, ভিডিও ভাইরাল করবেন, ওসব চলবে না। এটা সাধারণ মানুষ থেকে শুরু করে বুথের এজেন্ট অবধি এই সিস্টেমটা চালু থাকবে। কেউ মোবাইল নিয়ে ভিতরে যেতে পারবে না। মোবাইল যদি কারো কাছে থাকতে হয় সেটা নিরাপত্তা বাহিনীর কাছে থাকবে, যারা অবজারভাররা আছেন, যারা মাইক্রো অবজারভার হবেন, বা বিভিন্ন ইলেকশন কমিশনের যারা অফিসার থাকবেন তাদের কাছে থাকবে। ইলেকশন যেদিন হবে সেদিন বুথের ভিতর কোনো রকম গন্ডগোল করতে দেওয়া যাবে না, এবং রাস্তায়ও যাতে গন্ডগোল না হয় তার জন্য যতগুলো বাহিনীর গাড়ি থাকবে, নিরাপত্তা বাহিনীর গাড়ি, তার উপরে ক্যামেরা বসানো থাকবে, এরকমটা সিদ্ধান্ত হয়েছে। আমি নিজেই এখন দেখেছি যে ইলেকশন ম্যানেজমেন্টের যারা আধিকারিক আছেন তাদের গাড়ির উপরেও একটা ওয়াইফাই ক্যামেরা বসিয়ে দেওয়া হয়েছে, গোল গোল ক্যামেরা বসিয়ে দেওয়া আমি নিজে দেখেছি। এবং সেন্ট্রাল বাহিনীর গাড়িতেও ক্যামেরা বসানোর কাজ এই মুহূর্তে চলছে। এবং আমরা যদি 2024-এর হিসেব দেখি তাহলে বিজেপি তো 95টা আসনে এগিয়ে আছে। কলকাতার মতন জায়গায় 40টার বেশি ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি কিন্তু এগিয়ে আছে। এটা তৃণমূল কংগ্রেসের কাছে বিপদ সংকেত। এবার তো আপনারা বলতেই পারেন যে লোকসভার নির্বাচনে যে লোকটা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয়, সেই লোকটাই যে বিধানসভার নির্বাচনে বিজেপিকে ভোট দেবে, সেটা কি হতে পারে? এই কথা ঠিক যে লোকসভার নির্বাচন আর বিধানসভার নির্বাচন পুরোপুরি সেম প্যাটার্নে হয় না, কিন্তু এখান থেকে একটা খুব সুন্দর আভাস পাওয়া যায়। আবার একেবারে যে ভোটিং প্যাটার্ন পুরোটা বদলে যায় এমনটাও নয়, 2-4% ভোটের হেরফের হয়, এটা ঠিক। স্বাভাবিকভাবে মাত্র 2-4 এই জায়গাতেই যদি আমরা স্টিক করি তাহলে 2-4% ভোটেরই কিন্তু খেলা, এবং সেই 2-4% ভোট বিজেপি কি বাড়াতে পারবে না এমনটা আপনাদের মনে হচ্ছে কোনো কারণে? মনে হওয়ার কি কোনো কারণ আছে? এবং সবচেয়ে বড় ব্যাপার যে কলকাতায় আপনারা জানেন চৌরঙ্গিতে 80,000-এর মতন নাম বাদ গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে মার্জিন 25,000, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের 2021-এর অরিজিনাল মার্জিনের কথা বলছি আমি। পরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভবানীপুরে উপনির্বাচনে জিতে এলেন সেই সময়কার কথা কিন্তু বলছি না, সেটা উপনির্বাচনের মার্জিনটাকে আমি কখনোই ধরবো না। তার কারণ হচ্ছে উপনির্বাচনে কিভাবে ভোট হয় আপনারা জানেন, ওটা ভোট হয় না, ওটা লোক হাসানো হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভবানীপুরের আসনে আপনারা দেখুন মার্জিন 25, বাদ চলে গেছে 35,000-এর কাছাকাছি।
একেবারে অ্যাডজুডিকেশনের পরে যদি হিসেব করেন 35,000-এর মতন বাদ গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভয়ে আছেন যে উনি আদৌ জিততে পারবেন কি পারবেন না। এই 91 লক্ষ ভোটারের যে নাম বাদ হয়ে যাওয়া, অবৈধ ভুয়ো ভোটার, বাংলাদেশে অনুপ্রবেশকারী ভোটারের বাদ হয়ে যাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম মৌচাকে ঢিলটা লেগেছে। এই 91 লক্ষের মধ্যে অ্যাডজুডিকেশনের পর যে নামগুলো বাদ গেছে, ভুয়ো ভোটার তো পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়েরই লস। কারণ ছাপ্পা তো অন্য রাজনৈতিক দল দেয় না, যে যেখানে ক্ষমতায় থাকে সেই ছাপ্পা দেওয়ার ক্ষমতাটা হাতে রাখে, যার কন্ট্রোলে পুলিশ থাকে তারাই কিন্তু ছাপ্পা দিতে পারে। এটা একদম হিসেবের জায়গা। আর দ্বিতীয় হচ্ছে, অ্যাডজুডিকেশনের পর আপনারা জানেন যে মুসলিম অনুপ্রবেশকারীদের নাম বাদ চলে যাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ভয়ে আছেন। এখন তো আমার মনে হয় বাংলাদেশ থেকে ভোটার আমদানি করতে হবে, সেই উপায়ও নেই। বর্ডার কিন্তু সিল হয়ে গেছে, বর্ডারে এমনি ভিসা পাসপোর্ট তো অবস্থায় যেভাবে আছে সেটা তো আছেই, এবং কাঁটাতারের তলা থেকেও আসতে দেওয়া হবে না। আর এবার বাংলাদেশের ভোটার এনে ভোট করানো সম্ভব হবে না। বরং যারা বাইরের বাঙালি হিন্দু ভোটার আছেন তারাও, তাদের সাথে আমার কথা হয়েছে, তারাও চাইছেন, যারা বাঙালি ভোটার, এখানকার ভোটার কিন্তু কাজকর্মের জন্য বাইরে থাকেন, তারাও বলছেন তারা ভোটটা দিতে আসবেন। এবং তারা ভোটটা দিতে আসবেন একটা ইস্যুতে, পশ্চিমবঙ্গে পরিবর্তনের ইস্যুতে। তারা ভোটটা দিতে আসবেন পশ্চিমবঙ্গে যে অনুন্নয়ন হয়েছে সেই ইস্যুতে। তারা ভোটটা দিতে আসবেন যে তাদের বাংলা থেকে ছেড়ে অন্য রাজ্যে কষ্ট করে থাকতে হচ্ছে, এই ইস্যুতে তারা ভোট দিতে আসবেন। সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বড় চিন্তার কারণ। আপনি মিলিয়ে নেবেন, ভোটের সময় অতিরিক্ত ট্রেন আসবে পশ্চিমবঙ্গে, তাতে ভোটাররা ভোরে ভোরে আসবেন। এখন থেকেই ভোটাররা টিকিট কেটে ফেলেছেন। রিজার্ভেশন রেল দপ্তর সূত্রে আমার কাছে যা খবর, তাতে পশ্চিমবঙ্গে ভোটের আগের দিন রেকর্ড রিজার্ভেশন হয়েছে। একদম জেনারেল ক্লাস থেকে শুরু করে এসি 2 টিয়ার অবধি। পশ্চিমবঙ্গে যেমন 6টে বিহারে যাওয়ার জন্য স্পেশাল ট্রেন থাকে, প্রচুর রিজার্ভেশন হয় বিহারে যাওয়ার জন্য। পশ্চিমবঙ্গে 23 আর 29 তারিখের আগে ব্যাপক রিজার্ভেশন আছে। আবার অনেকে চলে যাবেন, 29 তারিখ হয়ে যাবে, 30, 31, 1, 2 তারিখ তারা চলেও যাবেন, 4 তারিখ অবধি অপেক্ষা করবেন না, শুধুমাত্র ভোট দিতে আসছেন। এবং সেটাতেই না মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছেন, ভাবছেন আমি কি করব। আর যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বেশি ভুল করে ফেলেছেন সেটা হচ্ছে সেনাবাহিনীকে আক্রমণ করেন। বলছেন 200 কোম্পানি এ রাজ্যে হামলা করতে আসবে, ভাবুন। এবং কি সুন্দর স্ট্র্যাটেজি নিয়েছে তৃণমূল কংগ্রেস, কি ভয়ানক স্ট্র্যাটেজি নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, দলের মুখ। তিনি বলছেন যে এ রাজ্যে হামলা করতে আসছে সেন্ট্রাল ফোর্স, আর তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে মোদিজি কেন পাকিস্তানে আক্রমণ করছেন না, পাকিস্তান তো আমাদের শত্রু, আমরা যেদিন ইন্ডি জোটের সরকার গড়ব সেদিন আমরা পাকিস্তানকে বুঝিয়ে দেব। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে রাষ্ট্র বিরোধী প্রমাণ করছেন, আর তার থেকেও বড় নিজেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রবাদী প্রমাণ করতে চাইছেন। এটাকে পলিসিতে বলা হয়। আমি আজকে দিল্লির একজন অনেক সিনিয়র সাংবাদিকের সঙ্গে আলোচনা করছিলাম, দাদা বিষয়টা কি এরকম হচ্ছে কেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কাউকে সিগন্যাল দিচ্ছেন? উনি বললেন যে না না, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো রাজনৈতিক দলকে সিগন্যাল দিচ্ছে না। এই থিওরিটাকে পলিটিক্সের ভাষায় বলা হয় গুড কপ ব্যাড কপ থিওরি। যখন চোর ধরা পড়ে তখন একজন পুলিশ ওই চোরটাকে বেদম পেটায়, আরেকজন এসে তাকে জল খাওয়ায়, খাবার খাওয়ায়, বলে দে বাবা, যা হবে বলে দে। এই থিওরিটাই মমতা বন্দ্যোপাধ্যায় কাজে লাগাচ্ছেন। কিভাবে? একজন সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলবেন, আর একজন রাষ্ট্রবাদী ইমেজ নেবেন, বলতে পারবে না যে তৃণমূল কংগ্রেসে সবাই খারাপ। একদম সেই পলিসিটা, একটা ইলিউশন তৈরি করতে চাইছেন যে ভালোও খারাপ, ভালো আমরা, খারাপও আমরা। এটা একদম ইলিউশন, এটাকে ইলিউশন তৈরি করতে চাইছে। ফলে বোঝা যাচ্ছে যে একটা প্ল্যান্ড ওয়েতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন। কিন্তু মানুষ আর বোকা নেই, মানুষ বুঝে গেছে এখন যে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকবেন ততদিন আমাদের বাঙালিদের, সাধারণ মানুষের, হিন্দুদের উপকার হওয়া সম্ভব নয়। কারণ তিনি আর উন্নয়ন করার মতন জায়গায় নেই। উন্নয়ন করবেন কোথা থেকে? তার কাছে তো পয়সা নেই। সব পয়সাটা তো লক্ষ্মীর ভাণ্ডার আর বেকার সাথী, যুব সাথী, এইসব ভাতা দিতে চলে যাচ্ছে। ভাতা দেওয়ার প্রয়োজন আছে, কিন্তু যাদের সত্যি প্রয়োজন আছে তাদের আপনি দিন না। হালাও ভাতার কথা তো ভারতীয় জনতা পার্টিও বলছে, কিন্তু ভারতীয় জনতা পার্টির কাছে বিকল্প প্ল্যান আছে। ভারতীয় জনতা পার্টি এখন থেকেই প্ল্যান করে রেখেছে যে তারা ক্ষমতায় আসার পর 6 তারিখ থেকে কি কাজ করবে। 6 তারিখ ভারতীয় জনতা পার্টির যিনি মুখ্যমন্ত্রী হবেন তিনি শপথ নেবেন, তার বিধায়করা শপথ নেবেন
এবং 6 তারিখ থেকে কাজ শুরু হয়ে যাবে। ডিসেম্বরের মধ্যে কি কি করতে হবে সেটা পর্যন্ত ঠিক করে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। ডিসেম্বরের মধ্যে কত চাকরি দিতে হবে, কি কাদের কাদের ভাতা দিতে হবে, ভাতার টাকাটা আসবে কোথা থেকে, সেই সমস্ত জায়গা ভাবা হয়েছে। আপনারাও জিজ্ঞেস করতে পারেন যে দাদা ভোটের সময় তো নেতারা অনেক কথা বলে, কিন্তু বিজেপি কোথা থেকে টাকা আনবে? এ রাজ্যে তো 8 লক্ষ কোটি টাকা ঋণ আছে। আপনাদের স্পষ্টভাবে বলে দিন, বিজেপি কোথা থেকে টাকা আনবে? এ রাজ্যে বহু খনি আছে, এ রাজ্যে গ্যাসের ভান্ডার আছে, তেলের ভান্ডার আছে। অশোকনগরের কথা বলছি, আরও নতুন নতুন ভান্ডার আছে। বেশ কয়েকটা তেলের যে ভান্ডারগুলো আছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ক্লিয়ারেন্স দেননি, বিজেপির মুখ্যমন্ত্রী যেদিনই হবে সেদিন সে ক্লিয়ারেন্স দিতে বাধ্য এবং সে ক্লিয়ারেন্স দেবে। এবং ওই টাকা থেকে, রাজ্যের ভাগ্যের যে টাকা, সেই টাকা থেকে রাজ্যের উন্নয়ন হবে। এবং রাজ্যেও একই সরকার থাকলে, কেন্দ্রেও একই সরকার থাকলে, অর্থাৎ ডাবল ইঞ্জিনের সরকার থাকলে কাজ যে কত ভালো হয় সেটা আপনারা আসামের ক্ষেত্রে দেখেছেন, উত্তরপ্রদেশের ক্ষেত্রে দেখেছেন। আসাম তো পাহাড় ঘেরা রাজ্য, ওখানে জিওগ্রাফির একটা বাধা আছে। পাহাড় যে রাজ্যগুলো হয়, পাহাড়ি রাজ্য, সেখানে রাস্তা তো খুব ছোট ছোট, ন্যারো লেন, সেখানে উন্নয়ন করাটা কষ্টসাধ্য ব্যাপার। তা সত্ত্বেও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উন্নয়ন করে দেখিয়ে দিয়েছেন যে প্রতিকূল ইচ্ছা থাকলে কিন্তু উপায় হয়, প্রতিকূলতা থাকলেও কাজ করা যায়। এটা হিমন্ত বিশ্ব শর্মা দেখিয়েছেন এবং যোগী আদিত্যনাথ তো অবশ্যই দেখিয়েছেন। উত্তরপ্রদেশে আজকে কি কারখানা না হচ্ছে, ডিফেন্স ইন্ডাস্ট্রি কোথায়? উত্তরপ্রদেশে। রেলের ওয়াগন কারখানা এখন কোথায় হচ্ছে? উত্তরপ্রদেশে। নতুন নতুন কলকারখানা কোথায় হচ্ছে? উত্তরপ্রদেশে। সব থেকে চওড়া চওড়া রাস্তা কোথায়? উত্তরপ্রদেশে। ভাবতে পারবেন নয়ডা কোথায়? উত্তরপ্রদেশে। একবার নয়ডা ঘুরে দেখে আসুন। সল্টলেকটা বাচ্চা মনে হবে। সল্টলেক তো একটা এইটুকু এলাকা, সেক্টর 5, এইটুকু। গোটা সল্টলেকটাই হচ্ছে 4 স্কোয়ার কিলোমিটারের, আর এইটুকু সেক্টর 5-এর এইটুকু জায়গা। আর নয়ডা কত বড় একটা নয়ডা শহর তৈরি হচ্ছে। আমাদের না মাঝে মধ্যে না খারাপ লাগে, পশ্চিমবঙ্গ ছেড়ে যেতে পারি না শুধুমাত্র ভাষার টানে এবং আবেগের কারণে, বাঙালি বলে। কিন্তু বহু মানুষ এই আবেগ কাটিয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছেন। কি করবেন? রুজি রুটি নেই। এবং এটা ততদিন এই অবস্থা থাকবে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকবেন। অবশ্য সুখবর আছে, আর বেশি দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের টলারেট করতে হবে না। আমরা আশা রাখছি নতুন সরকার যেদিন এই ক্ষমতায় আসবে, সেটা 6 তারিখ মে মাসের, এটা বলে দিয়েছেন অমিত শাহ। এবং সেদিন যখন নতুন সরকার আসবে, নতুন সরকারের কাছে আমাদের আশা থাকবে যে যুবকদের জন্য তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন একেবারে ডে 1 থেকে যেন পালন করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আপনাদের সঙ্গে ছিলাম আমি এতক্ষণ পঙ্কজ বিশ্বাস। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা আমাকে সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন। সুপার থ্যাঙ্কস এই চ্যানেলের উন্নতির কাজেই লাগে। আর যারা জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বার হয়েছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। আপনাদের ঋণ থাকবে আমাদের উপরে। এবং যারা নিয়মিত দেখছেন, কিন্তু কয়েকজন দর্শক আছেন যারা নিয়মিত দেখার পরেও সাবস্ক্রাইব করছেন না, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি যারা আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন। এই সাবস্ক্রাইব করার পর আজকে এক একজন করে সাবস্ক্রাইব করতে করতে আমরা আজকে 1,60,000-এর বেশি সাবস্ক্রাইবার সংখ্যা তৈরি করতে পেরেছি। এটা চ্যানেলকে বড় করতে সহযোগিতা করে। এবং সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকন প্রেস করবেন যাতে ভিডিও নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। আপনারাই দর্শক আমাদের অনুপ্রেরণা, আপনারাই এই চ্যানেলটাকে আজকে এই জায়গায় নিয়ে এসেছেন, এত বড় করেছেন। আপনারা না থাকলে আমরা কিন্তু এগোতে পারবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।